আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মন্ত্রীর সাথে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতাদের সাক্ষাৎ, শিল্প খাতের গ্যাস সংকট নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস তারেক রহমানের। সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি। রাজনৈতিক নিয়োগের সমালোচনা জামায়াতের, কমিশনের সঙ্গে বৈঠকে স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান। বছরেও আলোর মুখ দেখেনি ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টার প্রকল্প, ল্যাব বানানোর আগেই কোটি কোটি টাকার যন্ত্রপাতি হাম নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের জন্য ফরিদপুর খুলনায় বেশি টাকায় সরঞ্জাম কেনায় ক্ষোভ প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের বিটিএম নেতারা। এ সময় তারা শিল্প খাতে গ্যাস সংকটের জন্য সময় উপযোগী সিদ্ধান্ত না নেওয়ার অভিযোগ করে প্রধানমন্ত্রী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে গঠিত উচ্চ পর্যায়ের কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহী। পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী বলেও মন্তব্য করেন বিটিএম এর সভাপতি। জানান, গত 17 বছরে এই ধরনের উদ্যোগ নেওয়া হলে এমন সংকট তৈরি হতো না। গ্যাসের যে সংকটটা আছে এটা তো নতুন সংকট না, এটা অনেক পূর্বের। আপনার সময়োপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছে এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে জ্বালানি খাত বিষয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই বিষয়ে ধন্যবাদ বৃষ্টি। মূলত সে বৈঠকটি শুরু হয়েছে, তবে বৈঠক শেষে মন্ত্রীদের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে কোনো বক্তব্য কিংবা সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে ধারণা করা হচ্ছে গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী টেলিফোন করেছেন। সেখান থেকে মালয়েশিয়া থেকে গ্যাস আনার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিদেশ থেকে কিভাবে এই গ্যাস সংকট মোকাবেলা করা যায় সেসব বিষয় নিয়ে মূলত মন্ত্রণালয়ের পদক্ষেপ করণীয়, সেগুলো ঠিক করার জন্য মূলত আজকে এই বৈঠক। সেই বৈঠক শেষে হয়তো তার বিস্তারিত জানা যাবে। তবে বাংলাদেশ সরকার গ্যাস যে সংকট, সেই সংকট সমাধানের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর আগে তেলের সংকটের সময় ওই মন্ত্রণালয়ের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর সেটা কিন্তু সুরাহা হয়েছিল। সেই একইভাবে কিভাবে গ্যাস সংকট সমাধান করা যায়, সেই কারণে মালয়েশিয়া আশপাশের যে দেশগুলো রয়েছে সেখান থেকে আরো কিভাবে গ্যাস আনা যায় এবং সেটি কতটা কম দামে আনা যায় সেসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে গুরুত্ব পাচ্ছে। এর আগে কিছুক্ষণ আগে বরেন্দ্র মহবুবী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছেন, যেখানে রাজশাহী অঞ্চলে আপনি জানেন যে 16টি জেলায় সেখানে পানির সংকটের কারণে কৃষিখাত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সেই জায়গায় কৃষি কাজ যেন ব্যাহত না। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অযোগ্য হবে, ইসির এমন সুপারিশে আপত্তি জানিয়েছে জামায়াত ইসলামী। সকালে নির্বাচন ভবনে কমিশনারদের সাথে বৈঠকে জামায়াত ইসলামী এই আপত্তি জানায়। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না এমন কিছু নেই। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না এমন প্রশ্ন তুলে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। সময় নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে দলটি। ইসির সাথে বৈঠকে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাধা, নিষিদ্ধ দলগুলোর পদধারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবিও জানায় জামায়াত ইসলামী। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটা ঘোষণা করা ইসির দায়িত্ব, মন্ত্রী বা কোনো দলের নেতার নয়। নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে তারা এখানে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ইসির সাথে বৈঠকে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাধা, নিষিদ্ধ দলগুলোর পদধারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবিও জানায় জামায়াত ইসলামী। মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন কবে হবে সেটা ঘোষণা করা ইসির দায়িত্ব, মন্ত্রী বা কোনো দলের নেতার নয়। নির্বাচন যেখানে রিলেটেড এবং যে নির্বাচন নিরপেক্ষ করার জন্য এটা একটা সাংবিধানিক বিরাট প্রতিষ্ঠান, এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তি যিনি একেবারে সদ্য বিগত যে জাতীয় নির্বাচনে একটা দলের পক্ষে দায়িত্ব পালন করেছেন, তার ইলেকশনে কমিশনে আসাটা আগামী নির্বাচন একেবারে দিব্যি নিরপেক্ষ হবে না, একদিকে নিয়ে যাবে, এই উদ্দেশ্যে। গোলাম পরোয়ার বলেছেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবে না এমন কিছু নেই। জাতীয় নির্বাচনে অংশ নিতে পারলে স্থানীয় নির্বাচনে কেন পারবে না এমন প্রশ্ন তুলে পূর্বের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। সময় নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে সদ্য নিয়োগ পাওয়া মোহাম্মদ শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানিয়েছে দলটি। ইসির সাথে বৈঠকে জামায়াত নেতারা বলেন, রাজনৈতিক নিয়োগ নিরপেক্ষ নির্বাচনে বাধা, নিষিদ্ধ দলগুলোর পদ
নির্বাচনকারীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেই দাবিও জানায় জামায়াত ইসলামী। ল্যাবের ভবনে নির্মাণ হয়নি, কিন্তু 15 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। 4 বছর ধরে সেগুলো আবার অলস পড়ে আছে। রাজধানী ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকিউলার রিসার্চ সেন্টারে এমন কাণ্ড দেখা গেল। 8 বছর আগে একনেকে পাশ হলেও আলোর মুখ দেখেনি এই প্রকল্প। জ্বলছে আলো কিন্তু চলছে না ল্যাবের যন্ত্রপাতি। বৈদ্যুতিক সংযোগ দিয়ে সচল রাখার এই চেষ্টা। ল্যাবে থাকা রেফ্রিজারেটরের মূল্য প্রায় 86 লাখ টাকা। -86 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায় নমুনা। আরও এমন অনেক যন্ত্রপাতি আছে ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারে, কিন্তু সবই পড়ে আছে অলস, নেই ব্যবহার। সংবেদনশীল বেশ কিছু যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকিতে। প্রথম দিকের কোনো কাজই না করে শুধুমাত্র অতি উন্নত মানের অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো কেনা হয়ে যায় খুব দ্রুততম সময়ের মধ্যে। যন্ত্রপাতিগুলো কিভাবে চলবে, কারা চালাবে, তারও কোনো ব্যবস্থা দিচ্ছিল না। যদি এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়, এখানে যে কোটি কোটি টাকা দামের অতি উচ্চ মাত্রার সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে, এগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এমনকি এটি যদি অন্য সরকারি বা অন্য কোনো বেসরকারি ল্যাবেও স্থানান্তর করা হয়, স্থানান্তরজনিত কারণেও এটি অনেক যন্ত্রপাতি নষ্ট হবে এবং একটা বিরাট আর্থিক ক্ষতি হবে। 2018 সালে একনেকে পাশ হয় বঙ্গমাতা সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার প্রকল্প। ব্যয় ধরা হয় 1,500 কোটি টাকা। উদ্দেশ্য দেশে একটি বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠা। কিন্তু ল্যাবের ভবন নির্মাণে গুরুত্ব না দিয়ে শুরু হয় যন্ত্রপাতি কেনা। বাধার মুখে যা থামে 15 কোটিতে। আর সেই যন্ত্রগুলো অস্থায়ীভাবে বসানো হয় বিএমআরসি ভবনের একটি অংশে। প্রকল্প পরিচালক সহ জনবল 3 জন। মহাখালীর বিএমআরসি ভবনের পাশে এই জায়গাটিতেই ল্যাবটি হওয়ার কথা ছিল। এখানে ল্যাবের জন্য বরাদ্দ করা হয় 3 একর জায়গা, কিন্তু গত 8 বছরেও ল্যাবের এই জায়গা উদ্ধার করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। ফলে আলোর মুখ দেখেনি এই ল্যাব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই জায়গা উদ্ধারের জটিলতা এখন কম। সংশোধন করা হয়েছে ডিপিপি। দেশের স্বাস্থ্য গবেষণাকে এগিয়ে নিতে মলিকুলার ল্যাবের গুরুত্ব আছে জানিয়ে প্রকল্পটি হাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক কর্মশালায় তিনি জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি 99% শিশুই হামের টিকা পায়নি। দ্রুতই আরও 1 লাখ শিশুকে হামের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করতে সরকার কাজ করছে, কিন্তু সততা না থাকলে সম্ভব নয় তা। ফরিদপুর ও খুলনায় বেশি টাকায় অপরিকল্পিতভাবে যন্ত্র কেনা হয়েছে বলেও জানান সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, 8 বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল হবে। দ্রুত উদ্বোধন হবে 5 বিভাগীয় শহরে শিশু হাসপাতাল। 1000 বেডের 18টি হাসপাতাল করা হবে। স্বাস্থ্য খাতে যে বাজেট দেওয়া হচ্ছে তা দিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা সম্ভব উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলে, কেউ যেন চিকিৎসা ছাড়া মারা না যায়। বাট এখনো কিন্তু আমরা বিজনেসটাকে 100% কন্ট্রোলে আনতে পারি না। অনেকে আছে গবেষণা করার কথা বলে, গবেষণা তো দরকার। ধামের নতুন কোনো ট্রিটমেন্ট প্রোটোকল অলরেডি নাই। একটা হলো মানুষের পুষ্টি থাকতে হবে যাতে নিউমোনিয়াটা না হয় বাচ্চাদের, আর একটা ভ্যাকসিন দিতে হবে। আজকে আমরা দেখতে গেলাম অনেকগুলি হসপিটালে দেখা গেল এখন হামে যারা এফেক্টেড আসতেছে 99% আনভ্যাকসিন। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনের ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি।